যেটা। তিনি তো দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, তার অসুস্থতা কি এটি নিয়ে তার যারা চিকিৎসক মন্ডলী রয়েছেন তারা একাধিকবার আগেও আমাদেরকে ব্রিফ করেছেন, এবং তার অসুখের গতি প্রকৃতি কি হবে এটাও কিন্তু তারা এক ধরনের আমাদেরকে জানিয়েছিলেন। তিনি এরই মধ্যে একবার লন্ডনেও গিয়েছিলেন, সেখানে চিকিৎসা হয়েছে। যেটি সবাই একটু অভিযোগের সুরে বলছেন যে তিনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন হুম। এবং সেখানে অনেক মানুষ জড়ো হয়েছিল, এবং তার মাস্ক ঠিক জায়গাতে ছিল না বলে অনেকে সন্দেহ করছেন যে সেদিন হয়তো সংক্রমণ হয়ে থাকতে পারে। কিন্তু এটা আসলে নিশ্চিত করে বলা সম্ভব না যে কোথা থেকে সংক্রমণটা হয়েছে। কিন্তু যেটি আমরা জেনেছি ডাক্তারদের কাছ থেকে যে তার নিউমোনিয়া হয়েছে, তার শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়েছে, শরীরে কিছু কিছু জায়গাতে পানি এসেছিল এরকম তারা বলেছেন, এবং সেগুলি তারা আহ উন্নত চিকিৎসা যা রয়েছে সবই তাকে দেয়া হয়েছে। তো তার যে বয়স এবং তার যে শারীরিক পরিস্থিতি, তাতে যে কোনো অসুস্থতাতেই তার রিকভারি ফেজটা বড় হবার কথা, লম্বা হবার কথা। এই বয়সে মানুষ একজন যুবকের মতো দ্রুত সুস্থ হয়ে ওঠে না, যে কোনো অসুস্থতা একটু বেশি সময় নেয়। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ, এবং যদি সুস্থ হয়ে ওঠেন এইবার হয়তো একটু সময় বেশি লাগতে পারে। তবে একটু আগে আমি জেনেছি যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে, এবং এয়ার অ্যাম্বুলেন্সের কথাও চিন্তা করা হচ্ছে। তো যারা তার তদারক করছেন তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে এই ধরনের রোগীর ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ খুব দ্রুত হতে হয়, কোনোভাবেই দেরি করার কোনো সুযোগ থাকে না, এবং প্রতিটি সিদ্ধান্ত আহ, অত্যন্ত নিখুঁত এবং আহ, মানে একেবারেই সঠিক হতে হয়। তো আমার ধারণা হুম। যে তিনি যে হাসপাতালে আছেন সেটি তো বাংলাদেশের একটি সেরা হাসপাতাল। সেখানে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, তার ব্যক্তিগত চিকিৎসকের দলও বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, বাইরে থেকেও অনেকে তার এই চিকিৎসা প্রসেসের সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে আমার কাছে মনে হয় যে চিকিৎসায় ভুল হবার কোনো সুযোগ নেই। বরং যেটি হতে পারে সেটি হচ্ছে যে হুম। হয়তো দ্রুত সিদ্ধান্ত নিলে তাকে বিদেশে নিয়ে যাওয়া হতে পারে, এবং যদি হয় আমার ধারণা সেখানেও তিনি একই ধরনের চিকিৎসাই পাবেন। যেটি হবে না সেটা হচ্ছে বাইরের হাসপাতালে মানুষ ভিড় করে না বলে ইনফেকশন এবং হুম। অন্যান্য জিনিসগুলি কম হয়। আমাদের এখানে নেতা কর্মী, পলিটিক্যাল যারা কলিগ তারা দেখতে যাচ্ছেন, এমনকি ভিন্ন দলের যারা কলিগ তারাও যাচ্ছেন, এবং তারা সেখানে গিয়ে ভিড় করছেন। তো এই অসুবিধাগুলি সামলাতে হয় তার আত্মীয় স্বজনদেরকে বা তার সাথে যারা আছেন। কিন্তু যদি তিনি বিদেশে চলে যান তাহলে হয়তো এই সমস্যাগুলি হবে না আর কি। জি, জি। ডাক্তার আব্দুল নতো স্যার, একটা বিষয় একটু ছোট্ট করে শুনতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে এই যে মানে স্লো পয়জনিং এর একটা অভিযোগ হচ্ছে। এটা আগেও হয়েছিল যখন তিনি কারাগারে ছিলেন, তখন তাকে স্লো পয়জনিং করা হয়েছে। যদিও চিকিৎসকদের কারো কাছ থেকে এরকমটা শোনা যায় নাই। মানে এটির বিষয়ে আপনার অনুমান করতে পারেন যে এটি কি আসলে না, এটা অনুমান করা সম্ভব না, এটা একটা ক্রিমিনাল অভিযোগ। এটা একটা ক্রিমিনাল অভিযোগ, তাই না? স্লো পয়জনিং, হত্যার চেষ্টা। মানে তো আমি আসলে অনুমানটা এজন্য জিজ্ঞাসা করছি ডাক্তার আব্দুল না, তুষার যে এটা মানে অনুমান করা চিকিৎসা সম্ভব না। চিকিৎসা প্রক্রিয়া তো চলছে, চিকিৎসা প্রক্রিয়া তো চলছে, তো কি কারণে এটা হচ্ছে এটা তেমন ডাক্তাররা ডিটেক্ট করতে পারেন। তো এটি কি কোনো একটা কারণের মধ্যে থাকতে পারে কিনা, যদি থাকে তাহলে সেটা না, বেরিয়ে এটা আসার সম্ভাবনা এটা থাকে যিনি কিনা। বলেছেন তিনি তো চিকিৎসক না। না, ফলে তাকে সেজন্যই এটা ব্যাখ্যা করতে সেজন্যই হবে যে উনি প্রশ্ন। কেন এটা বলছেন, তাকে কোন চিকিৎসক এটা বলেছেন বা কোন প্রমাণের ভিত্তিতে বলেছেন, এটা তো তাকে বলতে হবে। আমি তো এই বিষয়ে মন্তব্য করতে পারবো না, কেননা আমি তো আর এটা জানি না। কিন্তু এই ধরনের কিছু ঘটলে নিশ্চয়ই তার চিকিৎসকরা বলতেন, তিনি তো বিদেশেও গিয়েছেন, সেখানে নিশ্চয়ই বলা হতো। ফলে এইটা যদি কেউ অভিযোগ করে থাকেন, তাকে কারা বলেছেন এই বিষয়টি এবং কোন ধরনের প্রমাণের সাপেক্ষে বলেছেন, এটা তাকে বলতে হবে। জি, আমি যতদূর অনেক জানি যে এই ধন্যবাদ। অভিযোগটি করেছেন রিজভী সাহেব, তো রেজভী সাহেব এই অভিযোগটা আসলে কিসের ভিত্তিতে করেছেন এটা তাকে আসলে বলতে হবে। শুধু বলে দিলেই হবে না যে এটা হয়েছে, কেননা এটা তো একটা ক্রিমিনাল অফেন্স যদি এটা হয়ে অনেক থাকে। ধন্যবাদ, এবং তিনি ডাক্তার যদি আব্দুল। জেলখানায় থাকা অবস্থায় এরকম হয়ে থাকে তাহলে তো জেলখানার লোকজন সহ এটার সঙ্গে যুক্ত হইতে হবে, কারণ তাকে এটা কারা করবে জেলের ভিতরে, তাই না? তো এটা একটা বড় অভিযোগ। তো এই জি, অভিযোগ যদি আহ সত্য হয়ে থাকে তাহলে প্রথমে এটার মেডিকেল এভিডেন্স লাগবে, এবং সেই মেডিকেল এভিডেন্স আছে কিনা এটা আসলে তাকেই বলতে হবে। জি, ডাক্তার আব্দুল নতুন স্যার, অনেক ধন্যবাদ। এই জন্যই আসলে আপনি মেডিকেল এভিডেন্স এই কথাটুকু বুঝবার জন্যই প্রশ্নটা করছিলাম যে যেহেতু চিকিৎসাধীন আছেন, এভিডেন্স তো কিছুটা বের হয়ে আসবার কথা কিনা নাকি না, সেটাই একটু বোঝার চেষ্টা করছিলাম আমি। না না, ডক্টর জিনিসটা এত আব্দুল্লাহ সহজ মামুন। না শারমিন, জি। এইভাবে প্রশ্ন করলে আসলে হয় না, এইটা অনেক বিরাট ব্যাপার। যারা টক্সিকোলজি পড়েছেন তারা জানেন যে বিষের প্রকারভেদ আছে, বহু ধরনের বিষ প্রয়োগের ব্যবস্থা আছে। ফলে এটা এত সহজে যারা চিকিৎসা করছেন তারাই বের করে ফেলবেন ব্যাপারটা এরকম না। এটা যদি আচ্ছা, কেউ অভিযোগ মানে করেন ডিটেক্ট তাহলে করা তার নাও কাছে যেতে পারে, প্রমাণ এটি থাকতে এটি হবে। বিষয়টা এমন যে চিকিৎসা না না, প্রক্রিয়া এটা ডিটেক্ট তাহলে নাও খুঁজতে হতে হবে, পারে। যে নিয়ে এটা অভিযোগ করেছেন তাকে বলতে হবে কার কাছ থেকে শুনেছেন, কি ধরনের প্রয়োগ করা হয়েছে বলে তিনি জানেন,
এবং কারা করেছে বলে তিনি জানেন, কখন করা হয়েছে বলে তিনি জানেন, না তাহলে তিনি সেটা তো পরীক্ষা বলছেন করলে না, পাওয়া যাবে। তিনি তো বলছেন না, কিন্তু তিনি যেহেতু একটা অভিযোগ করে তুলেছেন, মানে রেখেছেন, এবং অভিযোগটা অভিযোগ খুবই কি তিনি সিরিয়াস অভিযোগ, বলছেন না? অভিযোগ এর জন্যই অভিযোগটাকে আমি, একটা বলে না। হ্যাঁ হ্যাঁ বলছেন, কিন্তু তিনি তো এটি বলছেন না যে আসলেই করা হয়েছে কিনা, কিভাবে করা হয়েছে, কারা করেছেন। এই জন্যই আসলে মানে মেডিকেল এভিডেন্স যে শব্দটা ব্যবহার, সেটিতে বের হয়ে আসার কথা কিনা, নাকি আসলে এমনও হয় যে আসলে বের হওয়া সম্ভব না। এই প্রশ্নটা আসলে এরকমই, যে আমি খুব আপনাকে স্পষ্ট উত্তর আবারও বললাম সম্ভবত যে সম্ভব না, খুব টক্সিকোলজিতে স্পষ্ট বিভিন্ন উত্তর ধরনের সম্ভব বিষ না। আছে। কিছু জি। বিষ একভাবে বের হবে, কিছু বিষ আরেকভাবে বের হবে। কাউকে যদি হুম পয়জনিং করা হয়, তাহলে সব পয়জন তো একই পয়জন না। তাহলে বলতে হবে তো তাকে কি কি ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে বা কে হুম করেছে। তো হুম খুঁজতে হুম হবে তো, তাই না? আগে তো এটা জানতে হবে। সাপ জি কামড় দিলে আপনি তো জানেন নিশ্চয়ই যে সাপটাকে ধরে আনতে হয়। সাপ কি সাপ তাহলে বোঝা যায়, অথবা হুম দাঁতের গঠন দেখে বের করতে হয় যে কোন সাপ কামড় দিয়েছে। জি সাপটাকে জি। পাওয়া গেলে সবচেয়ে ভালো। তো সেই ডক্টর রকম, আব্দুল তুষার, হ্যাঁ, অনেক সব সাপ ধন্যবাদ। কামড় দিলে তো একই বিষ হুম না। সাপের বিষ জি নিউরোটক্সিক হয়, হিমোটক্সিক হয়। জি ঠিক আছে। জি জি। অনেক ধন্যবাদ। চিকিৎসকদের কাছ থেকে কোনো বক্তব্য এই বিষয়ে আমরা পাচ্ছি না। ডক্টর আব্দুল আল মামুন, আপনার কাছ থেকেও আপনি যদি এই বিষয়ে একটু বলেন, সেটি আমরা শুনতে আগ্রহী হব। এবং আসলে প্রশ্নটা একটু অসুন্দর প্রশ্ন হতে পারে, তারপরেও আসলে এই সময় জিজ্ঞাসা করি যে আমরা কথা বলছিলাম অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে, একটা ক্লাইম্যাক্স পরিস্থিতি চলছে রাজনীতিতে বা দেশে। এই পরিস্থিতিতে বেগম জিয়া যদিও খুব ফিজিক্যালি সক্রিয় নন রাজনীতিতে, তারপরেও তাকে দেখা যায়, তার ব্যাপারে শোনা যায়, এটিও একটা মানে স্বস্তির ব্যাপার নিশ্চয়ই রাজনীতিতে। কিন্তু তিনি যদি, তার বয়স হয়েছে, নানান বাস্তবতা, ডক্টর আব্দুল তুষারও বলছিলেন যে এই সময় রিকভারি আসলে অত সহজ হয়ে ওঠে না। আসলে যদি রাজনীতিতে মানে এই সময় তার থাকা এবং না থাকা বিষয় কোনটার বাস্তবতা কেমন, প্রভাব কেমন দেশের বর্তমান পরিস্থিতিতে? না, ধন্যবাদ আপনাকে। আসলে তো খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র, এ দুটো একসাথে মিলে সবসময় একাকার। এবং তাকে যে আপসীন নেত্রী বলা হয়, তার কারণ এটি হচ্ছে যে বাংলাদেশে যখনই গণতান্ত্রিক উত্তরণের প্রয়োজন হয়েছে, গণতন্ত্রে আঘাত এসেছে, উনি সামনে দাঁড়িয়েছেন। এবং যে কারণে আমরা সবাই ওনার জন্য প্রার্থনা করছি। আমি আপনার অনুষ্ঠানের যারা দর্শক দেখছেন তাদের অনুরোধ জানাবো তার জন্য প্রার্থনা করার জন্য, দোয়া করার জন্য, যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করে। আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করবো যেন উনি সুস্থ হন। এই কারণেই যেটা আপনি বললেন যে তার শূন্যতা পূরণ হবার মতো নয়। আপনি, উনি 9 বার, আমার যদি ভুল না বলে থাকে, আমি এরশাদের সময় 7 বার এবং পরবর্তীতে আরো 2 বার, 111-এর পরে একবার এবং 18 সালের পর তো দীর্ঘ সময় উনি জেলে থাকলেন। সো এটা এই জন্য আমি বলছি যে যখনই দেখেন এই যে জেলে যাওয়ার যে প্রক্রিয়াটা, বা যখনই ওনার উপর নির্যাতন নেমে এসেছে, তখনই আসলে জাতি এবং দেশ একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। এখন আমরা টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছি, যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আমরা আশা করছি। কিন্তু ওনার উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা অধ্যাপক ইউনূসকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু এই মুহূর্তে সম্ভবত আর্গুয়েবলি নয়, দ্ব্যর্থহীন কণ্ঠেই বলা যায় যে কারো মুখ থেকে যদি কোনো কথা আসে যে এটা অবশ্য পালনীয়, সেটা বোধহয় সম্ভবত বেগম খালেদা জিয়া, বা জাতির যে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মতো এবং সবাই মেনে নেবেন, এটা আমি জামাত ইসলাম এবং এনসিপি কে ইনক্লুড করেই বলছি। যে জাতির যদি সেরকম সংকট দেখা দেয়, মাঝে মাঝে যে আমরা অনিশ্চয়তার কথা শুনছি, সেটা সামরিক বাহিনী হোক বা রাজনৈতিক দলগুলো হোক, নতুন দল হোক, যেই হোক, বাম দলগুলো হোক, ওনার প্রতি শ্রদ্ধা জায়গাটা কিন্তু অনেক বেশি। একজন ফ্যাসিস্ট ওনাকে আস্থা করে নিক্ষেপ করতে চেয়েছিলেন, তিনি নিক্ষিপ্ত হয়ে আজকে সবার ঘৃণার পাত্র হয়ে পার্শ্ববর্তী দেশে মৃত্যুদণ্ডের যে বোঝা সেটা মাথায় নিয়ে বসে আছেন। কিন্তু আজকে দেখেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন, হাসপাতালের সামনে দেখেন, যতটা না বিএনপির কর্মীরা আহ, দোয়া করছে, তার জন্য প্রার্থনা করছে বিভিন্ন ধরনের মানুষ, তাতে সাধারণ মানুষ এতে বেশি উদ্যোগী হচ্ছে। ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই। আমি একটি হলের প্রভোস্ট, আপনি জানেন আমি সলিমুল্লাহ মুসলিম হলের দায়িত্বে আছি এই মুহূর্তে। আজকে সন্ধ্যায় এই হলের যিনি জিএস, তিনি অন্য একটি দল করেন, তিনি আমাকে ফোন করে অনুমতি এবং সাহায্য চাইলেন। তিনি খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আয়োজন করতে চান। সেটা কিন্তু আমার যতদূর মনে হয় ছাত্র দলের ছেলেরা আমার সঙ্গে যোগাযোগ করেনি যে দোয়া মাহফিল করবে। কথাটা এই জন্য বললাম, আমি ছাত্র দলের দোষ খুঁজছি না, আমি কথাটা একটা উদাহরণ হিসেবে দিলাম যে ছোট ইউনিট একটা হলের, সেখানে কিন্তু অন্য একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা বলছে যে তারা দোয়া করতেছেন। এই কথাটা থেকে এই কারণে আমি বললাম যে এর অর্থটা দাঁড়ায় যে উনি কতটা অনিবার্য। যে রাজনীতিবিদ, সামরিক বাহিনী, সরকার, বা যারা অন্যান্য দলগুলো এখন সক্রিয়, এবং তাদেরও ছাত্র সংগঠন, সবারই কিন্তু চাওয়া যে খালেদা জিয়া দীর্ঘজীবী হবেন। এবং এমন একটা মুহূর্তে আজকে আমরা দাঁড়িয়েছি, যখন ওই যেটা একটু আগে বললাম যে একজনের কথা শুনতে পারে গোটা জাতি, এবং আমি এটা দ্ব্যর্থহীন কণ্ঠেই বলতে চাই,
যে খালেদা জিয়া যদি যে সংকটগুলো আমরা আশা করছি সামনে, ইভেন নির্বাচন হয়ে যাওয়ার পরে যে আশঙ্কাটা আমরা করছি যে বিএনপি জামাত হয়তো মুখোমুখি হবে, এনসিপি মাঠে থাকতে পারে, একটা অস্থিতিশীল বাংলাদেশের দিকে আমরা যেতে পারি, তার জন্য খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুব জরুরি। কারণ একজন অবিসংবাদিত নেতায় উনি পরিণত হয়েছেন, এবং ওনার জায়গাটা কিন্তু এই মুহূর্তে পূরণ করা সম্ভব না, এবং যে কারণে আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমি দুটো উদাহরণ আপনাকে দেই, ওনার চারিত্রিক দুটো উদাহরণ। আমরা জানি যে উনি রাজনীতিতে আসাতে খুব বেশি আগ্রহী ছিলেন, এবং যখন 92 সালের 3রা জানুয়ারি উনি বিএনপির প্রথম সদস্য ফর্ম পূরণ করেন, তার আগে কিন্তু লম্বা একটা অধ্যায় আছে। এবং 84-তে গিয়ে কিন্তু উনি, আমি যদি ঠিক মনে থাকে আমার, 84-র 10ই মে উনি দলের চেয়ারপারসন হয়েছিলেন। এবং কখনো অতি উৎসাহী রাজনীতিবিদ উনি ছিলেন না। প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে 30 এপ্রিলের পরে উনি সহজেই প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারতেন, প্রেসিডেন্ট হতে পারতেন, উনি হননি। যখন 21শে জানুয়ারি বিএনপির পরবর্তী 82 সালের 21শে জানুয়ারি যখন বিএনপির প্রধান নির্বাচনের কথা আসে, তখনও কিন্তু যখন সাত্তার সাহেব ওনার কাছে গেছেন, গিয়ে বলছে যে আমি দলের প্রধান থাকতে চাই, তখন বিএনপি কে রক্ষা করা অনেক বড় একটা দায়িত্ব ছিল। কারণ অনেকে ইতিমধ্যেই সাত্তারের মন্ত্রিসভায় চলে গেছে, পিছনে এরশাদের একটা বড় ষড়যন্ত্র ছিল যেন উনি রাজনীতিতে না আসতে পারেন। এই ছোট্ট গল্পটা আমি এই জন্য বলছি, তাহলে বোঝা যাবে যে প্রেক্ষাপটটা কত গুরুত্বপূর্ণ ছিল। পরে দেখেন 7ই নভেম্বর 1982-তে উনি প্রথম জনসম্মুখে আসেন। তারপরে আর একটা অ্যাপিয়ারেন্স ছিল আমার যদি মনে পড়ে হিস্ট্রি বই থেকে, যে 28শে সেপ্টেম্বর 1982 আমাদের জাতীয় সংসদ ভবনের এই ভবনের উদ্বোধনের বিষয় ছিল। তখন উনি সাজিদুর রহমান, প্রেসিডেন্ট সাত্তার এবং উনি প্রথম সারিতে আসেন। তখন থেকে কিন্তু উনি আমাদের রাজনীতির পোস্টার উম্যান। এটা এই ইনফরমেশনটা আমি এজন্য দিলাম। এবং উনি যে প্রক্রিয়ায় বিএনপিতে এসছেন, কোনো জোর জবরদস্তি করেনি। প্রথমে উনি সাত্তার সাহেব প্রেসিডেন্ট ছেড়ে দিয়েছেন, দলের প্রধানের পদ ছেড়ে দিয়েছেন, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, পরে 84-তে এসে উনি দলের প্রধান হয়েছেন। উনি কখনো কোনো পদের জন্য লালায়িত ছিলেন না। ওই যে বললাম যে ছবিটার কথা বললাম, আপনি ছবিটা দেখবেন, বিভিন্ন জায়গায় প্রকাশ এটা আগে হয়েছে। 2 নাম্বার, আপনি এরশাদ বিরোধী আন্দোলনের সময়, পার্টিকুলার 83 ইলেকশনের সময় সব দল গিয়ে ইলেকশনে চলে গেল আওয়ামী লীগের সঙ্গে। ওনার হিসাব কিতাব অনেকে ভুল মনে করতো, কিন্তু উনি সব ভুল প্রমাণ করে, এবং 90-এর ইলেকশনকে সবাইকে ভুল প্রমাণ করে উনি ক্ষমতায় এসেছিলেন। এটা গেল 1 নাম্বার স্টোরি। 2 নাম্বারটা হচ্ছে দেখেন 14 সালের নির্বাচনে যখন শেখ হাসিনা ওনাকে বললেন যে আপনি, না, তার আগে আরেকটা অধ্যায় বলতে হবে আসলে খালেদা জিয়া সম্পর্কে, সেটা হচ্ছে 111-এর পরে। হ্যাঁ, 30 সেকেন্ড। 111-এর পরে উনি একজন চলে গেলেন দেশের বাইরে, হুমকি ধামকি দিতে থাকলেন। উনি কিন্তু বলেছিলেন যে আমি দেশ ছেড়ে কোথাও যাব না, কারণ এই দেশে এই জনগণের উপকার, এই দেশ, এই গণতন্ত্র রক্ষা করতে হলে আমাকে দেশে থাকতে হবে। উনি যান নাই। 14 নির্বাচনে দেখেন যে সবাই আমরা, এবং আমারও মনে হয়েছিল তখন আমি তরুণ শিক্ষক, যে উনি বোধহয় ভুল করলেন। স্বরাষ্ট্র মন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেওয়া হবে, শেখ হাসিনা থাকবেন, ভাগযোগ হবে এবং একটা নির্বাচন হবে, এবং সবাই কিন্তু আমরা ভুল প্রমাণিত হয়েছে, উনি ঠিক প্রমাণিত হয়েছে। এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যে কারণে তাকে আপসী নেত্রী বলা হয়, সেই আপসীনতার জায়গা এবং রাজনীতিকে বোঝা, জাতির জন্য সঠিক সিদ্ধান্ত দেওয়া, এটি ওনার রাজনীতির যে কেরিয়ার, যুগে যুগে উনি এটা প্রমাণ করেছেন। সেজন্যই কিন্তু খালেদা জিয়া এখন যে ক্রান্তিকালে, ওই যে বললাম জিয়াউর রহমানের মৃত্যুর পরে, 86-তে, 90-এ, 111-এর পরে, এখনো ওনার মতো প্রজ্ঞাটা দরকার। এবং আরেকটা জিনিস বলে রাখি, বিএনপি, তারেক রহমান সাহেব অনেকদিন থেকে অ্যাক্টিং প্রেসিডেন্ট, রেসপেক্ট রেখেই বলছি, 3টি আসনে ওনাকে কিন্তু এমপি ক্যান্ডিডেট করে বিএনপি বা নির্বাচনে নেমেছে। এটার অর্থ হচ্ছে যে বিএনপি খালেদা জিয়ার ইমেজ এবং তার যে ব্যক্তিত্ব এবং জাতির কাছে গ্রহণযোগ্যতা, সেটা বোঝার জন্য ওই যে 1982 সালের 28শে জানুয়ারি উনি গিয়েছিলেন সংসদ ভবন উদ্বোধন করতে, জাতির সামনে প্রথম প্রকাশ হয়েছিলেন, নট অ্যাজ এ ফার্স্ট লেডি, অ্যাজ এ লিডার। সেই জায়গাটাতে কিন্তু আমরা সবাই ওনাকে এখনো রাখি, এবং বিএনপি এখন অ্যাজ এ দল রাখছে, এবং নিশ্চয়ই সেই জন্য ডক্টর এত আব্দুল্লাহ মানুষের মামুন। ভিড়, এত মানুষের আকুতি। তা তো বটেই, কিন্তু আপনি যে বলছিলেন যে তিনি আসলে সেই 11 সময়ও তার বিদেশে যাওয়া, তিনি দেশ ছেড়ে যাবেন না, আওয়ামী লীগের আমলে যখন তিনি জেলখানায় গেলেন তখনও নাকি তার কাছে প্রস্তাব ছিল যে তাকে প্রস্তাব ছিল। বিদেশে চলে যাওয়ার প্রস্তাব ছিল, কিন্তু তিনি সেটাতেও যান নাই। অন্যদিকে আমি ডক্টর আব্দুল তুষার, আপনার কাছ থেকে শুরু করি, এই প্রসঙ্গে নিশ্চয়ই আমি আসবো ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছেও, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিদেশে আছেন এবং তার একটি স্ট্যাটাস এখন খুব আলোচনায় আসছে। কারণ বেশ কদিন যাবৎ শুনছিলেন তিনি কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, সামনের মাসে আসবেন, শিগগিরই আসবেন।
শিগগিরই আসবেন, এই কথাটা তার মুখ থেকে শুনেছিলাম আমরা। কিন্তু এখন যখন বেগম জিয়ার অবস্থা এতটা সংকটাপন্ন, তখন তিনি লিখছেন ফেসবুক পোস্টে যে আমি একটু কোটি করি, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী। আমি ডাক্তার আব্দুল নূর তুষার আপনার কাছে জানতে চাই, আসলে কি বাধা, কি শঙ্কা, কার নিয়ন্ত্রণাধীন, মানে তার একক নিয়ন্ত্রণাধীন না, এবং কেন স্পর্শকাতর? আপনার কাছে কি বিশ্লেষণ, আপনার বিশ্লেষণ জানি। ব্যক্তির বক্তব্যকে বিশ্লেষণ করতে বললে একজন ব্যক্তিকে এটা হয় না। আপনি যদি কোনো একটা দলের কথা বলেন, কোনো একটা সিদ্ধান্তকে আপনি যদি বলেন যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটার ভালো মন্দ কি হতে পারে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। কেন উনি এটা নিচ্ছেন এটা তো উনিই জানবেন। নিশ্চয়ই উনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন, তার পেছনে কারণ আছে। আমি একটা সহজ সাধারণ প্রশ্ন করি, মা অসুস্থ, একজন পুত্র কি আদতেই সেই রকম জোরালো কোনো কারণ না থাকলে দূরে থাকতে পারেন? নিশ্চয়ই সেরকম কোনো কারণ রয়েছে, যে কারণটির সঙ্গে শুধু মায়ের স্বাস্থ্য নয়, দলের স্বার্থ এবং দেশের স্বার্থ জড়িত রয়েছে। এবং নিশ্চয়ই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা তো বেগম খালেদা জিয়ার বক্তব্য ছিল। তো যদি সেটাই হয়ে থাকে, তাহলে তারেক রহমানের ফিরে আসার সঙ্গে নিশ্চয়ই দলের সিদ্ধান্ত, আহ, আগামী নির্বাচনের ভালো মন্দের সিদ্ধান্ত, এমনকি এখন তো খালেদা জিয়া অসুস্থ, তিনি তাকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিনা আমরা তো সেটা জানি না। একজন মা অসুস্থ মাকে দেখতে তার সন্তান আসবেন কি আসবেন না, অথবা তিনি কেন আসছেন না, সেটার জন্য কি আমরা তাকে বাধ্য করতে পারি, অথবা তাকে প্রশ্ন করতে পারি, অথবা তাকে সমালোচনা করতে পারি? বরং আমাদের চিন্তা করা উচিত যে নিশ্চয়ই সেই রকম কোনো কারণ রয়েছে, যে কারণটির ফলে তিনি চাইলেই বাংলাদেশে ফিরতে পারছেন না, অথবা তিনি চাইলেই এখনই বাংলাদেশে ফিরবেন না। এখানে সাধারণত কি কারণ থাকতে পারে? রাজনৈতিক কারণ থাকতে পারে, নিরাপত্তাজনিত ঝুঁকি থাকতে পারে, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে তার আসা এবং যাওয়ার একটা সম্পর্ক থাকতে পারে, আহ এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, যে বিষয়গুলো আমরা আসলে জানি না। আমরা আহ, তাকে যেভাবে আমি দেখতে পাচ্ছি যে সমালোচনা করা হচ্ছে ফেসবুকে বা অন্যান্য জায়গাতে, আমি মনে করি এটি অনধিকার চর্চা। এক একটি পরিবারের মধ্যে কেউ অসুস্থ হলে পরিবারের সদস্যরা কখন তাকে দেখতে আসবেন, পাশে থাকবেন নাকি থাকবেন না, কোথায় থাকবেন, এই বিষয়গুলিতে আমরা ডিকটেট করতে পারি না। এমনও তো হতে পারে যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তিনি চেষ্টা করছেন এবং সেইখানেই তার থাকা দরকার, মানে অনেক কারণ থাকতে পারে। মানে এই কারণটা হলে তো তিনি বলতেনই, তিনি বলছেন না, উনি স্পর্শকাতর, বলবেন কি বলবেন না এটা স্পর্শকাতর তো এবং তার একক বিষয়। শোনেন, নিয়ন্ত্রণাধীন না। মেয়র আনিসুল হক যখন অসুস্থ ছিলেন, মেয়র আনিসুল হকের পরিবার চায় নাই তার অসুখের ব্যাপারে বিস্তারিত বিবরণ সকলকে বলা হোক। ওই পরিবারের সিদ্ধান্তকে অনার করতে হয়েছে। পত্র পত্রিকা, অনেক লোকজন তখন প্রশ্ন করেছে এবং এইসব কথাই বলেছে, এটা হলে তো বলতেন, ওইটা হলে তো বলতেন। কি বলবেন এবং বলবেন না, এটা তো পারিবারিক সিদ্ধান্ত এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কারণটি বলতে চান অথবা চান না, এটা তো তার সিদ্ধান্ত। আমরা তো তাকে এই সিদ্ধান্ত ব্যাখ্যা করতে বলতে পারি না, কারণ এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি যদি এখানে আসেন, আমরা প্রশ্নটা হচ্ছে যে উনি মাকে কেন দেখতে আসছেন না, এটা তো একটা পারিবারিক সিদ্ধান্ত বা পারিবারিক কাজ। আপনি যদি প্রশ্ন করতেন এইরকম যে নির্বাচনের ডেট হয়ে গেছে, সবাই নির্বাচন করছে, উনি কেন আসছেন না, তাইলে এটা নিয়ে কারণ জানতে চাওয়া যাইতো না যে না, আপনার দল সেটা তো নির্বাচন বটেই, করছে। মাকে কেন দেখতে আসছেন এটা তো পরে এই প্রশ্নটা মানে অ্যারাইজ করলো, কিন্তু এর আগে থেকেই তো আসলে এই প্রশ্নটা আছে যে তারেক রহমান কেন ফিরছেন না। আহ, অনেক মানে বারবার শুনলাম যে বেগম জিয়া যাচ্ছেন, তার তিনি অসুস্থ, অতএব তাকে সেখানে থাকতে হবে। তারপরে তিনি ফিরছে, তিনি হ্যাঁ, ফিরলেন, তিনি কিন্তু তারেক নিশ্চয়ই তার রহমান দলীয় ফিরলেন না। কোনো হ্যাঁ, সিদ্ধান্ত রয়েছে, তার রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি আছে, তার রাজনৈতিক কোনো পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী তিনি ফিরবেন। উনি কেন দেশে ফিরছেন না এই প্রশ্ন কিন্তু আমরা এভাবে করতে পারবো না। নির্বাচনের তারিখই ঘোষণা হয় নাই এবং কোথাও কি লেখা আছে যে ওনাকে আজকেই দেশে ফিরতে হবে? আমি এই জিনিসগুলো আসলে বুঝি না। আমাদের না বাংলাদেশের না, মানুষের আমি হয়েছে তো কি মানে জানেন, এভাবে বুঝি বলে অনধিকার আপনাকে চর্চা জিজ্ঞাসা করতে করছি। করতে, অনধিকার চর্চা করতে করতে আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে আমাদের সব কথা এখন ওনাদের শুনতে হবে। সকালবেলা উনি নাস্তা খাবেন নাকি বিকালবেলা উনি ভাত খাবেন, এটা এখন আমাদেরকে জিজ্ঞেস করে খেতে হবে। আমি মনে করি যে এই প্রশ্নটি করার কোনো সুযোগই নাই। এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত এবং তিনি তার অসুস্থ মাকে দেখতে আসবেন নাকি তিনি বিদেশে যাবেন চিকিৎসা করতে, উনি সেইখানে যাবেন অথবা যাবেন না, এগুলি সবই তাদের কাছে আমাদের রেখে দেওয়া উচিত। কালকে জি, যদি আসলে নির্বাচনের আমরা তো তফসিল ঘোষণা হয়ে যায়, কালকে যদি হ্যাঁ, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায় এবং উনি যদি সেখানে প্রার্থী হন, তাহলে আপনি বলতে পারেন যে উনি এখানে না থেকে কেন ইলেকশন করছেন, এটা আপনি বলতে পারেন। কিন্তু উনি যদি এরপরে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও নাও আসেন,
হতে পারে তো। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, হুম তাই না? হুম তারপরে তারপরে অনেকদিন পরে, বেশ 2 সপ্তাহ পরে শেখ মুজিবুর রহমান ছাড়া পেয়েছেন, বাংলাদেশে এসেছেন। এখন কেন আসতে পারছেন না, এটা তো আসার আগ পর্যন্ত, না আসার আগ পর্যন্ত আমরা জানতাম না। এরকম বহু মানুষ আছেন যারা একসময় বিদেশে থেকেছেন, ফিরে এসেছেন। ফিরে আসার সিদ্ধান্ত যার যার নিজস্ব এবং তাদের দলীয়। আমি মনে করি না যে উনি ফিরে আসতেও বাধ্য, আবার না আসতেও উনি মানে বাধ্য। উনি যেহেতু বলেছেন যে এখানে একটি সিদ্ধান্ত নয়, এখানে অনেক বিষয় বিবেচনা করতে হচ্ছে, এবং যেহেতু সেগুলি এক ধরনের সেন্সিটিভ ইনফরমেশন, তিনি শেয়ার হুম করতে চান না। আমার মনে হয় এই বিষয়টাকে আমাদের শ্রদ্ধা করা উচিত। জি, শ্রদ্ধা তো নিশ্চয়ই করবো আমরা, কিন্তু মানে অনধিকার চর্চা হলে প্রশ্নটা এজন্যই হয়তো যে তিনি একজন একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, এবং তাতে কিছু আসা যায় না। রাজনৈতিক এবং দলের এবং সদস্যের তিনি মা আসলে অসুস্থ আপনার হলে আমার, উনি তিনি আসবেন একজন কি আসবেন পাবলিক না, ফিগার। আর শীর্ষ হুম নেতৃত্ব হলে উনি আসবেন কি আসবেন না, এটা তার দায়িত্ব। পাবলিক ফিগারের ব্যক্তিগত জীবনে প্রবেশ করার অধিকার আমরা পাই নাই। হুম এগুলো আমরা কিন্তু করি আমরা বলে আমাদের সবসময় শুনি অভ্যাস হয়ে দেশের গেছে। মানুষ তাকে চায় যে তিনি ফিরুক, দলের নেতাকর্মীরা চাচ্ছেন তিনি উনি ফিরুক, ফিরবেন, মানে ওনার ওনার দলের, উনি তো ওনার দলের কাছে দায়বদ্ধ, তারপরে দেশের কাছে দায়বদ্ধ, এবং দল এবং দেশের লোক যে উনি হুম ফিরুক চায়, এটা তো উনি হুম জানেন। কিন্তু ফেরার সময়টা তো উনি ঠিক করবেন, আমরা ঠিক করে দিব না। জি নিশ্চয়ই, সেটি তো বটেই ডাক্তার আব্দুল লতিফ সাহেব, কিন্তু উনি সেই ঠিক করার জায়গায় বাধাটা কোথায়, সেই অ্যানালাইসিসটাই আমরা হয়তো বাধাটা একটু উনি জানবার বলতে চেষ্টা চান করছি। নাই, ডক্টর এবং আব্দুল্লাহ সেটাকে মামুনের আমাদের কাছেও অনার আমি করা একটু শুনি উচিত। কি বাধা যে আছে এটা উনি বলতে চান জি নাই, নিশ্চয়ই আমরা এটা সেটি তো তো আমাদের অনার অনার করছি, করা আমরা তো উচিত, ওনাকে তাই না? গিয়ে বল প্রয়োগ করবো না যে আপনি এখনই ফেরেন, ফিরতে হবে, না না আমরা কিন্তু জাস্ট আলোচনার না স্বার্থে। না কিন্তু এই বল প্রয়োগ ছাড়াও এই প্রশ্নটা বারবার করাটাও আসলে অসমীচীন। আমি তবুও একবার করতে করলেই চাই যথেষ্ট। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছ থেকেও একটু এই মানে অসমীচীন প্রশ্নটাই করে একটু জানতে চাই আসলে কি অ্যানালাইসিস, কি মনে হয় কি বাধা থাকতে পারে? সেটি কি নিরাপত্তা জনিত, সেটি কি রাজনৈতিক, মানে একটা, আমরা তো একটা অ্যানালাইসিসে যেতে চাই, এবং তার একক সিদ্ধান্ত না, কেন কেন স্পর্শকাতর, আপনার কি মনে হয়? দেখুন, আমি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রশ্নটি করার অধিকার আসলে আমাদের সবার আছে। এই কারণে আমি বলছি, এবং প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং এটা হুম আলোচনাও করা যেতে পারে। আমি এই কারণেই বলছি যে আপনি তারেক জিয়ার, শুধু তারেক জিয়া বা জিয়া পরিবারের মধ্যে বা বিএনপির মধ্যে সীমাবদ্ধ এখন নেই। ধরে নিলাম, আল্লাহ মাফ করুক, যে খালেদা জিয়ার কোনো সমস্যা হলো, হুম সেক্ষেত্রে কিন্তু এই দেশের ভরসার জায়গাটা হয়ে উঠবেন তারেক রহমান। এটা আমি একটু আপনাকে আন্ডারলাইন করতে বলবো। তার মানে বোঝাতে চাচ্ছি, প্রশ্নটা করার অধিকার আমাদের আছে, কিন্তু তার যে দেশে ফেরা না ফেরার বিষয়টা, এর সঠিক সিদ্ধান্তটাও তাকে নিতে হবে। সমস্ত আবেগ, সমস্ত অনুযোগ, অভিযোগ, সমস্ত রিস্কের উপরে গিয়ে যখন উনি ভালো মনে করবেন, ওনাকে সিদ্ধান্তটা নিতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। এবং সেখানে আমি মনে করি যে সবার, অনলাইন অফলাইনে, আমাদের সবার অধিকার আছে তারেক রহমানকে জিজ্ঞেস করার যে উনি কবে দেশে ফিরবেন। কিন্তু যেটা করা যাবে না, এই দেশে ফেরার নামে ওনাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনাটা করাটা আমি মনে করি অন্যায়, কিন্তু প্রশ্নটা করা অন্যায় নয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আসলে কি তারেক জিয়া ফিরলে, প্রথম কথা, তারেক জিয়া একজন সাধারণ সন্তান নন। উনি এই হুম মুহূর্তে দেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু উনি আবেগের জায়গাটায় খালেদা জিয়া হয়তো বা। তো তাকে ওনার যে, উনি দেশে এসে অন্যান্য সাধারণ মানুষের মতো মায়ের সেবা শুশ্রূষা করতে হবে এই প্রযুক্তির দিকে, সেটি আমি ব্যক্তিগত আসলে মনে করি না। এটি হচ্ছে দ্বিতীয় কথা। কারণ আমি নিশ্চিত উনি এখন যে সিদ্ধান্তগুলোই এভার কেয়ারে হচ্ছে, প্রত্যেকটির সাথে উনি যুক্ত। আজকে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা হচ্ছে, ইংল্যান্ডে যাওয়ার কথা হচ্ছে, বা বলা হচ্ছে না পরবর্তীতে যাবে, মির্জা ফখরুল অন্য স্টেটমেন্ট দিলেন, যদিও তারেক রহমান একজন উপদেষ্টা বলেছেন এক কথা, মির্জা ফখরুল অন্য কথা বললেন। তো সবকিছু মিলে আসলে উনি যে যোগাযোগে থাকছেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।